হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের মামলায় জঙ্গিপুর আদালতের ঐতিহাসিক রায় ১৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু রায়ের পরেই তৈরি হয়েছে নতুন মোড়। এই মুহূর্তে সাজাপ্রাপ্ত আসামির পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। প্রশ্ন উঠছে, কেন তারা হাইকোর্টে গেলেন? জঙ্গিপুর আদালতের রায় মানতে নারাজ কেন অভিযুক্তদের পরিবার? তদন্তকে কিভাবে দেখলেন আপনারা? পুলিশই তদন্ত টোটালটাই ভোগাস একটা তদন্ত, যেটাতে আমরা একদম পুরো প্রথম থেকেই সব ছিল। আমাদের এই মামলাটা যখন আমাদের কাছে এসেছিল তখন দেখবেন মুর্শিদাবাদে টোটাল 11 তারিখ এবং 12 তারিখের ইনসিডেন্টকে কেন্দ্র করে 372টা এফআইআর স্টার্ট হয়। তার মধ্যে 3 জন গুলি খায়, একজন গুলি খায়, তার নাম হলো ইজাজ আহমেদ, যেটা 11 তারিখের ঘটনা সাজুর মোড়ে। আজকে যেটা হচ্ছে সারা রাজ্যে, যেটা হলো একটা কোনো একটা হিন্দু মার্ডার হয়েছে, তার জন্যে মুসলিমদেরকে সাজা দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আছে। আমাদের কাছে যখন এই কেসটা আসে তখন দেখা যায় যে 204 নম্বর একটা এফআইআর আছে। আমি আপনার কাছে আজকে যেটা বলতে চাইছি, এটা পুরো ডকুমেন্টেড ফ্যাক্ট। এর বাইরে আমাদের কাছে আমরা আলাদা করে রাজনৈতিক রং কি আছে, তাদের বাড়ির লোক যা আছে বলবে। আমি আজকে আপনাকে ফার্স্ট যেটা বলছি সেটা হলো 204 নম্বর এফআইআর। 204 নম্বর এফআইআরটা হলো প্রথমে 11 তারিখে সাজুর মোড়ে গুলি হয়। সেখানে সাজুর মোড়ে যে গুলি হয় সেখানে ইজাজ আহমেদ বলে একটি 21 বছরের ছেলে যে মার্ডার হয়, সেটা পুলিশের গুলিতে নিহত হয়। তারপরে এই 204 নম্বর এফআইআরটাতে প্রথম ফার্স্ট স্টার্ট হয় 12/4/2025-এ। এটা হলো শামসেরগঞ্জ পুলিশ স্টেশন। এখানে যে এফআইআরের যে নামগুলো আছে, আমরা কেন বলছি যারা এই কেসের আসামি তারা নির্দোষ কেন বলছি? এই কেসে টোটাল 16 জন আসামি। তার মধ্যে যে কালু খানের কথা বলা হচ্ছে, এটা হলো পার্টিকুলার রাজনৈতিক দলের নেতা, কোনো একটা রাজনৈতিক দলের নেতা। এই কালু খানকে বাঁচানোর জন্যে আমাদের যে কালু নাদাব যে হলো কাপড়ের ব্যবসা, সেই কালু নাদাবকে তুলে আনা হয়েছে, এই কেসে ট্যাগ করা হয়েছে। তাদের বাড়ির লোকেরাই বলবে তারা কিভাবে এই পুরো জিনিসটা, কারণ যখন 11 তারিখের ইনসিডেন্ট হয় তখন এলাকা পুরো ছাড়া, কেউ এলাকায় ছিল না। পুলিশ তার ইচ্ছা মতো যেখানে যাকে প্ল্যান করা, যেখানে যা অস্ত্র দেওয়া, সেখানে তাই প্ল্যান করে এইটা করা হয়েছে। এটা যখন আমরা দেখলাম তখন আমি আমার সিনিয়র সব্যসাচী চ্যাটার্জিকে বললাম যে হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়ির লোকও যেমন বিচার পাবে না, তার সঙ্গে এই যারা আসামি এদেরকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে। এরা হলো টোটালটাই নিরপরাধী। এবং কেন বলছি, আজকে যে স্টেট পুলিশ, যে ওখানকার পাবলিক প্রসিকিউটর, সে পারুল দাস যে কমপ্লেনেন্ট এই কেসের 210-এর এফআইআরের যেটা যাবজ্জীবন 13 জনকে সাজা দেওয়া হয়েছে, এই 204-এর এফআইআরের 210-এর এফআইআরে সাজা দেওয়া হয়েছে। এই 210-এর এফআইআরে পারুল দাস যে কমপ্লেনেন্ট, সেই কমপ্লেনেন্টের মধ্যে পারুল দাস হাইকোর্টে এসে মামলা করেছে। পারবে তো এই কেস টিকিয়ে রাখতে? পারবে তো, কারণ পারুল দাস হলো মেন কমপ্লেনেন্ট। পারুল দাস এসে হাইকোর্টে মামলা করেছে। পারুল দাসের মামলার নাম্বার হলো এই, দেখুন আপনারা পুরো ক্যাপচার করুন। পারুল দাস WPA নাম্বার 102725। ইনি এই মামলাতে বলেছেন যে আমরা সিবিআই চাই, কারণ আমরা স্টেট গভর্নমেন্টের পুলিশের ওপর আমাদের কোনো ফেথ নেই। সেখানে সিবিআই চেয়ে এখানে হলো CAPF অ্যাপয়েন্ট করে এই কেসে। তারপর পারুল দাস যখন উইটনেস বক্সে ওঠে, পারুল দাসের উইটনেস বক্সে হলো এই কালকে যিনি শুভেন্দুবাবু যেনাকে নিয়ে, আমি তো বলছি উনিও ভিকটিম, ওনাকেও ভিকটিম সাজানো হচ্ছে। এই পারুল দাসের যে কেসে দেখবেন, পারুল দাস এখানে আমরা যখন ওনাকে বললাম যে আপনি হাইকোর্টে কোনো মামলা ফাইল করেছেন, তখন উনি বললেন না, আমি কোনো মামলা ফাইল করিনি, আমি মেডিকেল পারপাসে হাইকোর্টে এসেছি। তাহলে এই কেস টিকিয়ে রাখতে পারবে তো অ্যাপিলে? আমাদের রেকর্ডের জন্য আপনার পুরো নাম? আমার নাম ওমর ফারুক গাজী, এই কেসের অ্যাডভোকেট অন রেকর্ড। আমরা শামসেরগঞ্জ থানার জঙ্গিপুর লোয়ার কোর্টে আমরা আসল বিচার পাইনি, তার জন্য আমরা উচ্চ আদালত হাইকোর্টে এসেছি। কারণ যে ছেলেগুলোকে ফাঁসানো হয়েছে, এই ছেলেগুলো নির্দোষ, নিরুপায়, গরিব, খেটে খাওয়া সবাই ওই জন্য ন্যায় বিচার পেল না। কেন এই দাঙ্গার কেস বিশাল বড় কেস, কেন বড় বড় নেতাদের হাত,
বড় বড় নেতারা হাত আছে, যেমন মমতা ব্যানার্জি হাত আছে, হিন্দু ভোট কেটে যাচ্ছে, মুসলিম ভোট তো পকেট ভোট, মুসলিম ভোট হচ্ছে মমতার পকেট ভোট। ওই জন্য ওখানে আর মুর্শিদাবাদ জেলা তো জানে 80% 70% মুসলিম। এতে যদি 500 যদি মুসলিম মরে তো কী আছে, আমার কি যায় আসে, আমার তো ভোট তো দিবেই আমাকে। আমি এমন যেমন বলে কি এমন খেলা ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, পুলিশে ফাঁসিয়েছে। যেমন পুলিশ বলছে যে ছুরিতে রক্ত পাওয়া গেছে তার সঙ্গে ডিএনএ ম্যাচ করেছে ওই 13 জন অভিযুক্ত। ডিএনএ ম্যাচ করেছে, রিমান্ড থেকে নিয়ে এসছে সবাইকে, দিয়ে কৃষক বাজার মাঠে সবাইকে গরু ঠাঠার মতন করে ঠাঠিয়েছে, যেমন হাল বল করে ঠাঠার মতন ঠাঠিয়েছে। আসামিগুলোকে দিয়ে স্বীকারোক্ত করেছে কি হ্যাঁ আমরা মার্ডার করেছি, এইভাবে স্বীকারোক্ত করেছে। কেন না হলে বলে তোরকে জানে মেরে দেবো, এইরকমও হয়েছে, অভিযোগ এসেছে আমাদের জেল থেকে। জেলে আছে তো, বহরমপুর জেলে আছে তো, এরকমও কথা বলেছে কি তোরা যদি এইভাবে আমরাকে স্বীকারোক্ত করেছে। বাপ জন্মে আমরা এইরকম পুলিশে যা মার মেরেছে আমরাকে, ওই জন্য আমরাকে স্বীকারোক্ত হতে হয়েছে। না হলে তো আমরাকে, তবুও আমার ভাই বলেছে কি দেখো আমরা কিন্তু এই কাজ করি না, তোমরা জবরদস্তি এগুলো করাচ্ছ। দিয়ে ও কী করব, আমাদের কাছে পয়সা নেই টয়সা নেই। আর দেখেন এই জামায়াতের পিছনে 1 নম্বর নেতা সেটা হলো আমিরুল ইসলাম। শুক্রবারের দিন জুম্মার নামাজের পরে ডাকবাংলা মোড়ে সবাইকে ফোন করে ডেকেছিল। অতি ছিল, আমিরুল ইসলাম ছিল, তারপরে ফারাক্কার বিধায়ক ছিল মনিরুল ইসলাম ছিল, তারপরে সাগরদিঘির বিধায়ক ছিল বাইরন বিশ্বাস ছিল। এরা নেতৃত্ব দিয়েছিল কি আমরা শান্তি একটা করব, ওয়াকফ আইনলে একটা করব। তারপরে কি হলো, একবারে ঝামেলা শুরু। কাদের বাঁচানোর জন্য আপনাদের বলছেন এই টিএমসি নেতারা কারা কারা আছে আপনাদের? এতই আছে, নিচু স্তর থেকে বড় স্তর পর্যন্ত সব নেতারাই ফেঁসা আছে এতে। মুর্শিদাবাদের তৃণমূল নেতা আছে? হ্যাঁ অবশ্যই, কারা আছে একটু নাম বলুন না। যেমন টিএমসি তৃণমূলের বড় নেতা আছে, সেটা হলো খলিলুর রহমান, জেলা সভাপতি আছে। যেমন আমাদের ফারাক্কার বিধায়ক আছে মনিরুল ইসলাম আছে, যেমন শামসেরগঞ্জের বিধায়ক আছে আমিরুল ইসলাম আছে, যেমন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আছে ইনজামুল হক। ওই ইনজামুলকে বাঁচাতে গিয়ে ছোটো ইনজামুলকে বলছে তুই মার্ডার করেছি। সব তো ওরাই করেছে এগুলো। বড় নেতা ইনজামুলকে বাদ ও তো তো চেয়ারম্যান না, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান, ও তো বাঁচবি। টাকা আছে, পয়সা আছে, মমতার সাথে আছে। ওর মূল অভিযুক্ত পুরো টিএমসি অভিযুক্ত এই কেসের। আপনার কে আছে? আমার ভাই কি নাম? ইনজামুল হক। যখন এই ঘটনা ঘটে আপনার ভাই কোথায় ছিল? আমার বাড়িতে ছিল। সব একসঙ্গে ছিলেন? হ্যাঁ একসঙ্গেই ছিল। তারপর কদিন বাদে চলে আপনাকে কি বলে? দেখো 12 তারিখ ঘটনা ঘটেছে। আমি যখন দেখলো কি গ্রামে, আমাদের বাড়ির পাশেই কিন্তু হরগোবিন্দ চন্দন দাসের বাড়ি, তো আমরা তো থাকতে পারবো না, না হলে তো তাও থাকতেও পারেনি, মেয়ে ছেলে কেউ থাকতে পারেনি। কেন 12 তারিখ রাত্রে বেলা 10:30টার সময় মার্ডার হলো, সবাই বৈকালে বাড়ি ছাড়া হয়ে গেল। রাত 1টা-2টার দিকে ঢুকে ওখানে তখন ওই সময় ছিল শিবপ্রসাদ ঘোষ বলে ছিল ওসি ছিল। ওই ওসি সব গন্ডা বাহিনী নিয়ে বেরিয়ে গেল মার্কেটে, সবারই বাড়ি ঘর ফ্রিজ টিভি টাকা পয়সা লুটপাট করে সব ওই পাশেকার হিন্দু ভাইরাকে সোতে নিয়ে। কিন্তু দেখো মৃত্যু তো খারাপ জিনিস, মৃত্যু যে মরেছে ওর আমরা তো মৃত্যু চাই না। আপনি বলেন হরগোবিন্দের বাড়ির পাশে আপনার বাড়ি? আমাদের পাশে বাড়ি। যখন মারে তখন কোথায় ছিলেন আপনি? আমরা বাড়িতে কেন, আমরা ওই বাহারাই না। না আমরা ওখানে যাইনি তো স্যার, আমরা ওখানে যাবো কেন, আমরা গন্ডগোলে যাবো কেন ওখানে বলুন তো। কি নাম আপনার? মোহাম্মদ নুর ইসলাম। কালকের রায় বেরোলেন, সেই রায় আপনারা সন্তুষ্ট হননি, সেই জন্য আপনারা হাইকোর্টে এসেছেন? হ্যাঁ, আমরা সঠিক বিচার পাইনি, তাই জন্য হাইকোর্ট আদালতে এসেছি সঠিক বিচার পাওয়ার জন্য। 13 জনের মধ্যে কে আপনার আছে? আমার আসমাউল নাদাব ওটাও ভাই, আর দিলদার নাদাব ওটাও ভাই। দুই ভাই? হ্যাঁ। যখন ঘটনা ঘটে আপনার ভাইয়েরা ছিল কোথায়? বাড়িতে ছিলাম আমরা একই সাথে। দোকান যখন দেখলাম আমরা শুক্রবার দোকান ঝামেলা হয়েছে, আমরা দোকান তার আগে যখন মিছিল বাড়াই তার আগে আমরা দোকান লাগিয়ে বাড়ি চলে এসেছি। কেন রাস্তার কাছে আমাদের দোকান ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তাই জন্য লাগিয়ে চলে এসেছি আমরা বাড়িতে।
এবার শনিবারের দিন আমরা সকালবেলা ফের যাই আপনার দোকান চলে গেলাম। ওদিনকে বিএসএফ অনেক, আর সব মানে ডাংমালা মোড়ে আগুন জ্বলছে। ডাংমালা মোড়ে আমাদের দোকান, ডাংমালা মোড়ে আগুন জ্বলছে, দোকান আর খুলতে পারলাম না। বিএসএফ আমরাকে মানা করলে দোকান খুলিয়ে না, আমরা ফের বাড়ি চলে এলাম। এই যে বাড়ি এসছি আমরা মোটামুটি 9:30 বাজে হয়েছে, আর এখানে মানে ঝামেলা হয়েছেই। এবার 10টা 10:30টার মধ্যে মার্ডার। আমরা তো আতঙ্কত একদমে, আমরা নিজে আতঙ্কত। এবার কী করবো, মানে সব গোটা গ্রাম ছাড়া হয়ে গেল। আমরা নিজে আপনার সব আমার শ্বশুরবাড়ি আমি চলে যাই, আমার ভাইয়ের যে আসমাউল নাদাব ওই আপনার শ্বশুরবাড়ি চলে যায়। আপনারা কিসের ভয়ে পালিয়ে গেলেন বাড়ি ছেড়ে? ওই তো সবে তো গ্রাম ছেড়ে দিলে, এবার আমরা গ্রামে থেকে কি করব? ওই তো ওখানে মার্ডার হয়ে গেল না। ওর বাড়ি থেকে আমার বাড়ি 600 মিটার, কত দূর ছাড়াছাড়ি। এবার পুলিশ প্রশাসনকে বলে ওরা ফোন করেছে, 4 ঘন্টা পুলিশ প্রশাসন আসেনি। তো পুলিশ প্রশাসন কি করছিল? কার ব্যর্থতা এটা? নিশ্চয় বাঁচানোর জন্য আপনাদের নির্দোষ লোককে বলে মনে করেন? এখানে আমরা শুনতে পেয়েছি কিছু কিছু নেতাদের নাম এসছে, যারা তৃণমূল নেতা করে। তারাকে বাঁচানোর লেগে মমতা এগুলো চক্রান্ত করে আমরাকে ফাঁসানো হইল। আমরা এই বিচারের মধ্যে আমরা রায় দিতে চেয়েছিলাম। আমাদের সাক্ষী আমরা পাল্টা সাক্ষী দিয়েছিলাম। হাইকোর্টে মানে সাক্ষীটাকেও দিতে দিলে না, পেন্ডিংয়ে রেখে দিলে। এবার পেন্ডিং কেসে সাক্ষী হয়েও মানে সাজা মারলে। কেন এটা করা হলো? মমতা কি চাইছে? হ্যাঁ, আর আমাদের এমএলএ এমপি কি হাতে চুরি পড়ে নিয়েছে? মমতার কি চুরি পড়ে আছে হাতে? হ্যাঁ, আমরা মানুষ না? আমরা গরিব বলা মানুষ না? 14টা এফআইআরের মধ্যে একজনকে টাকা খেলিয়ে কেন বাতিল করা হইলো? ওই একটা তৃণমূল কালু খান, হ্যাঁ, ওকে টাকা খেলিয়ে বাদ দেওয়া হলো। এবার আমাদেরও বাড়িতে আমরা তো নাই, আমার মা খেলি আছে আর খালি ভাবি আছে বাড়িতে। মানে যখন কয়েকদিন একটু জিনিসটা ঠান্ডা হয়ে গেল, যে জিনিস এলো। এবার তোমার মিঠুন হালদার বাড়িতে এসে হুমকি দিয়েছিল 25 লাখ টাকা অফিসার। এবার 25 লাখ টাকা দাবি করেছে কি টাকা যদি 25 লাখ টাকা দিতে পারো আপনাদের স্বামীটাকে হালকা কেসে ভরে করে দেবো। তো আমাদের কাছে টাকা নাই, তার লেগে আমরা বাঁচতে পাবো না? যাদের কাছে টাকা আছে, রাজনীতি পাওয়ার আছে, তার লেগে ছাড় হয়ে গেল ওদের জন্য। শফিকুল নাদাব। আমরা দিলদার নাদাব, আসমাউল নাদাবের নির্দোষ ওরা। আমরা ওদের কেন সঠিক বিচার পাইনি? আমরা সঠিক বিচার চাই। জঙ্গিপুরে সঠিক বিচার পাইনি, তার জন্য এখানে আমরা হাইকোর্টে এসেছি। হাইকোর্টে এখানে উকিল ধরেছি। আমরাও তো চাই। মনে করছি যে আপনাদের ফাঁসানো হয়েছে, 1 নম্বর ফাঁসানো হয়েছে। দিলদার নাদাব, আসমাউল নাদাব, চন্দ্র দাসকে, গোবিন্দ দাসকে, তার বাড়িতে যে সিসি ক্যামেরা লাগানো ছিল, সিসি ক্যামেরাটা কোনখানে গেল? ওখানে তো 2জনের বিচার হয়েছে, আর একজনের বিচার কেন হলো না? ওখানে তো 3জন খুন হয়েছে, 2জনের বিচার হয়েছে, একজনের বিচার হয় না কেন? আমরা এটা মানতে পারিনি, তার জন্য আমরা এখানে এসেছি। আমরা 3জনেরই বিচার চাই। আর কেন আর একজনের গুলি খেয়ে মারা গেছে, ওর কেন বিচার হবে না? আর 2জনের বিচার হবে। কি নামটা? আমার নাম মিনারা খাতুন। আত্মীয় দিলদার নাদাব আমার ভাই হয়, আসমাউল নাদাব আমার ভাই হয়। আমরা তো বলছি ওখানে দূষিত যদি হয়, ওখানে কেন সিআইডি দেয় না? আসল খুনি এখনও ধরা পড়েনি। আমরা আসল খুনিকে চাই। কেন নির্দোষ অপরাধীকে সাজা দিবে? এই সাজার বিচার আমরা চাই। আমরা এই বিচার এখানে এসেছি। আমরা ওই কোর্টের বিচার আমরা মানব না। ওখানে ন্যায় বিচার পাইনি। আমরা ন্যায় বিচারের জন্য আমাদের ওখানে অ্যাডভোকেট ধরছিলাম, কিন্তু আমাদের ওখানে অ্যাডভোকেট ধরতে দেয়নি। পুলিশ আমাদেরকে বারবার হুমকি দিচ্ছে, টাকার দেখাচ্ছে যে তোমরা 25 লাখ টাকা দিয়ে তোমরা হটে যাও। আমরা বলেছি আমরা অত টাকা কোথায় পাবো? আমার স্বামীদেরকে বললো যদি 25 লাখ টাকা, আমাদেরকে বলেছিল, আমরা বাড়িতে ছিলাম, আমাদেরকে বলেছিল যদি 25 লাখ টাকা দিতে পারো তাহলে তোমার স্বামীদেরকে ভাঙচুরে ফেলবো, আর যদি না দিতে পারো তোমার স্বামীকে দাওরকে মার্ডার কেসে ফেলে দেবো। আমরা বললাম পুলিশে, মিঠুন হালদার, অসীম রেজা আমাদেরকে যে বারবার হুমকি দিচ্ছে। হ্যাঁ, ওরা নিজেই বলেছে, বারবার যাচ্ছে আর হুমকি দিচ্ছে। আমরা বললাম যে আমরা জঙ্গিপুরের কোর্টে অ্যাডভোকেট আমরা চাই, কিন্তু আমাদেরকে অ্যাডভোকেট ধরতে দিচ্ছে না, বারবার বাড়ি যাচ্ছে আর হুমকি দিচ্ছে। তার জন্য আমরা ওখানকার অ্যাডভোকেট বাদ দিয়ে ওখানে পেলাম না, তখন আমরা হাইকোর্টে এসে শুভসতী চ্যাটার্জি আর উমর ফারুক গাজী আমরা এদেরকে ধরলাম। আমরা এখানে ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছি। এখান থেকে আমাদেরকে পাল্টা সাক্ষীর জন্য করেছিল, কিন্তু পাল্টা সাক্ষী আমাদেরকে করতে দেয়নি। ওটা পেন্ডিংয়ে পড়ে গেছিলো, বললো যে কিছুদিন পরই হবে, কিন্তু ওটা আমাদেরকে করতে দিল না। তার আগেই সাজা ঘোষণা করে দিল, আমাদেরকে সুযোগও দেয় না। টাকা চেয়েছিল, এর প্রমাণ আছে আপনাদের কাছে?
না, আমাদের তো মোবাইল নিয়েছে বাড়ি থেকে। যখনই নিয়েছে আমার স্বামীর, আমার মোবাইল, আমার বাড়ি থেকেও মোবাইল কেড়ে নিয়েছে, আমার স্বামীরও মোবাইল কেড়ে নিয়েছে। বাড়িতেই চেয়েছিল। আপনার মোবাইলেও পুলিশ নিয়ে চলে গেছে? আমার পুলিশ নিয়ে চলে গেছে আমার কি মোবাইল। পেয়েছেন? না, আমি এখনো পাইনি, আমাদেরকে মোবাইল দিচ্ছে না। মানে বাড়ির লোকেরও মোবাইল দিচ্ছে না? না, বাড়ির লোকেরও দিচ্ছে না। আমি বারবার বলেছি কিন্তু আমাদের মোবাইল দিচ্ছে না। আমারও মোবাইল নিয়ে নিচ্ছে, আমার স্বামীরও মোবাইল নিয়ে নিচ্ছে। আর বারবার যে আমরা করছি, আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে অ্যাডভোকেট ধরতে দেয় না। ছিল পুলিশ এটাই চেয়েছিল। পুলিশ তদন্তটাকে এইভাবেই পরিচালনা করেছে যাতে প্রকৃত সত্য উঠে না আসে। কারণ প্রকৃত সত্য উঠে এলে দাঙ্গাবাজ সাম্প্রদায়িক মমতার সরকারের মুখোশটা খুলে যেত। এরা গরিব মানুষকে ধর্মের নামে ভাগ করে, গরিব মানুষকে চাওয়া পাওয়ার নামে ভাগ করে, গরিব মানুষ মারপিট করে মরে গেলে মমতাদের সবচাইতে আনন্দ হয়। কারণ এই সরকারটা গরিব বিরোধী, জনবিরোধী একটি সরকার। এর পুলিশ জনবিরোধী, গরিব বিরোধী একটি পুলিশ বাহিনী। তারা সাজানো মামলা করতে পছন্দ করে। আর সাজানো মামলায় আপনি জানেন যে সত্য উদ্ঘাটনের নামে যদি প্রহসন হয় তাহলে সাজানো সত্যই উঠে আসে, আসল সত্য উঠে আসে না। আসল সত্য উঠে আসার জন্য প্রকৃত অনুসন্ধানের দরকার হয়, যেটা হরগোবিন্দ দাসের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে। আমি এন্ডোর্স করছি যে এই ঘটনার তদন্ত ঠিক করে হয়নি, এবং যারা আজকে সাজাপ্রাপ্ত আসামি তারাও, যাদের হয়ে আমরা লড়ছি, তারাও বলছেন যে এই ঘটনার প্রকৃত বিচার চাই। আর প্রকৃত বিচার মানে প্রকৃত যারা অপরাধী, তৃণমূলের নেতাদের নাম এফআইআর আছে, তারা এখনো পর্যন্ত বাইরে আছে। অন্যান্য যেসব ধরেছে, তৃণমূলের নেতাদের ধরতে পারলেন না, এমএলএ এমপিদের ধরতে পারলেন না, যারা দাঙ্গা করালো ধরতে পারলেন না। এজাজ আহমেদ মৃত্যু, 11 তারিখে যে ছেলেটি মারা গেল, সেই ছেলেটির ঘটনা, সেই মামলাটার কি অবস্থা হলো, সেটা করলেন না কেন? একসাথে তদন্ত করা, একসাথে চার্জশিট দিয়ে একসাথে বিচার করার দরকার ছিল। হঠাৎ করে এই কেসটা আলাদা করলেন কেন? ভোটের আগে দরকার ছিল, ভোটের আগে বিচার ব্যবস্থার এন্ডোর্সমেন্ট নেওয়ার দরকার ছিল, তাই তো? তাই জন্য পুলিশ প্রশাসন এইভাবে করেছেন। কি হয়েছে সেগুলো আমরা আদালতেই বলবো। হরগোবিন্দ দাসের পরিবার প্রথম যে অভিযোগ করেছিল 6 জনের নামে, তাদের মধ্যে আনসার আলী বলে একজনকে ওখানে আবার নাম। আমি তো যারা পুনরায় তদন্তের দাবি করছেন অ্যাকিউজড হিসেবে তো আমরা পারি না করতে। যারা ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট আছেন তাদের উচিত এই দাবিগুলো করা। তৃণমূলের নেতাদের ছেড়ে দিতে চাইলে সেটা অন্য বিষয়, তার যদি ভারতীয় জনতা পার্টির নেতারা এরকম কিছু করে থাকেন। আদারওয়াইজ তাদের উচিত এগুলোই বলা, এই তদন্তের, এই ঘটনার প্রকৃত পুনরায় তদন্তের দরকার আছে। দেখুন সেই রকম যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, পুলিশের কথা বাদা, পুলিশ তো সাইন্টিফিক এভিডেন্স, এই এভিডেন্স সেই এভিডেন্স, দিনের শেষে এটা বিচার। এটা সাইবার ক্রাইমের ক্লাস নয়, ইটস এ কোর্ট অফ জাস্টিস, নট কোর্ট অফ সায়েন্স। ঠিক আছে? আপনি কি মনে করছেন যে হরগোবিন্দ দাস বিচার পায়নি? পাইনি তো। নিরীহ মানুষ যদি গ্রেপ্তার হয়ে তারা যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে কি বিচার হলো না তো। হরগোবিন্দবাবু স্ত্রীও তাই মনে করছেন। নিরীহ মানুষকে গ্রেপ্তার করলে কোনোদিন ফাঁসির সাজা দেওয়া যাবে? বিচারক যদি মনে করতেন এভিডেন্স থাকতো, এই বিচারকই ফাঁসির সাজা দিয়েছেন তো ওই ধর্ষণ কাণ্ডে, এই বিচারকই তো ফাঁসির সাজা দিয়েছেন। বিজেপির নেতারা বলছে, আই এম নট কনসার্নড। যদি সেটা নিয়ে মানুষের মধ্যে কনফিউশন হয়, আমি এটাই বলবো, যারা সমালোচনা করছেন তারা বিজেপির নেতা, এটা আন্ডারলাইন করে দেবেন। বিজেপির নেতা, আরএসএসের নেতা আমার কোনো প্রশংসা করবে আমি এটা আশা করি না। যদি কেউ আশা করে থাকেন তাহলে সেটা ভুল, আমি করি।